ওকে ডিয়ার পার্টিসিপেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে আলোচনা করব, যার মধ্যে আছে হচ্ছে ধাতু, প্রকৃতি, এগুলো। একটু দাঁড়ান, আমি একটু আবার শেয়ার করে নিচ্ছি। কারক, এই সমস্ত ব্যাপার নিয়ে একটু আজকের ক্লাস। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই প্রকৃতি, প্রত্যয় এগুলো দেখলে আমরা আসলে পরীক্ষায় লিখতে চাই না, ঠিক আছে? তো প্রকৃতি প্রত্যয় একটু পড়তে হবে, ঠিক আছে? একটু দেখি প্রকৃতি আসলে কি। প্রকৃতি হচ্ছে শব্দ বা ধাতুর মূল। ধাতু, মনে রাখেন যে জিনিসটা হচ্ছে ক্রিয়াপদ সংযুক্ত, এতটুকু মাথায় রাখেন শুধু। আর শব্দ হচ্ছে বিশেষ্য বা নাম শব্দ, বা হচ্ছে বিশেষ্য। শব্দ বলতে এখানে বিশেষ্য বুঝেন, যে বিশেষ্যর মূল মানে নাম শব্দের মূল। আর ক্রিয়ার মূল হচ্ছে প্রকৃতি। ধাতু বা ক্রিয়ার মূল হচ্ছে প্রকৃতি। তা ধাতু কথাটা হচ্ছে ক্রিয়া রিলেটেড, এটা একটু মাথায় রাখেন। তাহলে একটু দেখেন, কোন মৌলিক শব্দের যে অংশকে আর কোনোভাবেই বিভক্ত করা যায় না, তাদেরকে প্রকৃতি বলে। যেমন চল যোগ অন, চলন। চলনটা দেখলেই আমাদের এখানে মনে হচ্ছে চল যোগ অন, চলন, তাই না? একটা শব্দ হয়েছে। এর ভিতরে দেখো চল মানে কি, চলা মানে ক্রিয়া, মানে ক্রিয়া রিলেটেড, তাই না? তার মানে এটা হচ্ছে একটা, কি বলবো, ক্রিয়াপদের মূল, চল। ঠিক আছে। আবার ঢাকা, ঢাকা ঢাক, ঢাকাই ঢাক, ঢাকা যোগাই, ঢাকা কিন্তু একটা নাম প্রকৃতি বা একটা বিশেষ্য। কোনো কিছুর নামকে বিশেষ্য বলে, তাই না? প্লাস আই। ঠিক আছে। তাহলে প্রকৃতি হচ্ছে শব্দের সেই ক্ষুদ্রতম অংশ যেটাকে ভাগ করা যায় না। সেটা হতে পারে কোনো বিশেষ্যের মূল বা কোনো ক্রিয়াপদের একটা ছোট অংশ। এরকম দুই ধরনের ক্রিয়া প্রকৃতি আছে। একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, আর একটা হচ্ছে নাম প্রকৃতি বা শব্দ প্রকৃতি বা প্রাতিপদিক। তার নাম, ক্রিয়া প্রকৃতি কি? ঠিক আছে। ক্রিয়া প্রকৃতি হচ্ছে কোন ক্রিয়ার যে ক্ষুদ্রতম অংশ সেটা, যেমন চল যোগন, চলন। তাই না? তাহলে চল দেখলেই তো বোঝা যায় এটা চলন থেকে আসছে। তার মানে কি, এটা একটা ক্রিয়া প্রকৃতি। এটা কিন্তু ভুল করা যাবে না। প্রকৃতি কি, এটা একটা ক্রিয়া প্রকৃতি। আবার আমরা যদি চিন্তা করি, ঢাকা যোগাই, ঢাকাই, ঢাকাটা কি? ঢাকাটা হচ্ছে একটা নাম শব্দ বা হচ্ছে একটা বিশেষ্য। তাহলে যে কোনো শব্দর যদি কিনা যে নাম শব্দের যে মূলটা বা নাম শব্দের যে ক্ষুদ্রতম অংশ যেটাকে আর ভাগ করা যায় না, সেটাকে বলা হয়েছে নাম প্রকৃতি। তাহলে নাম প্রকৃতি হচ্ছে রিলেটেড টু বিশেষ্য, আর ক্রিয়া প্রকৃতি হচ্ছে রিলেটেড টু ক্রিয়া। ঠিক আছে। তাহলে প্রকৃতি দুই প্রকার, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ঠিক আছে। যেমন দুল যোগ অনা, দোলনা, তাই না? দোলনা, দোলা, দুল দেখলেই বুঝি যেটা দুলতেছে। আর নাম প্রকৃতি, আর নাম প্রকৃতির আরেকটা নাম হচ্ছে প্রাতিপদিক। হ্যাঁ, বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। কারণ এই দেখো তো, ঢাকা কোনো বিভক্তি আছে? তাহলে এগুলো কিন্তু এক ধরনের প্রাতিপদিক। ঠিক আছে। তাহলে আমরা এখন একটু দেখব ক্রিয়া প্রকৃতি। এই যে দেখো, ক্রিয়ামূলের আরেকটা নাম হচ্ছে ধাতু। তাহলে ধাতু হচ্ছে ক্রিয়ার সাথে সম্পৃক্ত। তা ধাতুর মূলকে আমরা ক্রিয়া প্রকৃতিও বলতে পারি বা ধাতুও বলতে পারি। ঠিক আছে। তাহলে ক্রিয়ামূল বা ধাতুকে, তাই না, মানে ক্রিয়া রিলেটেড, ধাতু রিলেটেড সবকিছুকে আমরা ক্রিয়া প্রকৃতি বলবো। ক্রিয়া প্রকৃতি দেখলেই বুঝবা। দেখো, পরজকুয়া, পড়ুয়া, পর তোমার কি, পর তোর একটা ক্রিয়া প্রকৃতি। খেল যোগানা, খেল এটা একটা ক্রিয়া প্রকৃতি। মাতযোকাল, মাতাল, মাত কথাটা কিন্তু একটা ক্রিয়া। মাত মানে কি, কথা বলা, যারা বেশি কথা বলে, তাই না? সিলেটে বলে না একটু মাইতালই, মাতা মানে হচ্ছে কথা বলা। তাহলে মাত কিন্তু একটা ক্রিয়া প্রকৃতি। এরকম একইভাবে আছে, যেমন পর, নাচ দেখলেই বুঝবা যেগুলো ক্রিয়া রিলেটেড, তাহলে এগুলো হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এবার আসো নাম প্রকৃতি বা প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। আর একটা নাম হচ্ছে নাম প্রকৃতি। তার মানে যেগুলো হচ্ছে দেখলেই বুঝবা যেগুলো ক্রিয়া না। যেমন ঘরযোগামী, ঘরামি, ঘর কি, এটা নাম প্রকৃতি, একটা বিশেষত, এটা নাম প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতি। লাজ যোগক, লাজ, লাজ কি, লজ্জা, লজ্জা কি, একটা নাম প্রকৃতি, তাই না? বিশেষ্যর মতো দেখাচ্ছে। ঠিক আছে। বড় জোকাই, বড়, বড় এটা তো কি, বড়, তাই না? এখানে তো আর বোঝা যাচ্ছে একটা শব্দ, একটা শব্দ বোঝা যাচ্ছে, এখানে তো ক্রিয়া বোঝা যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে নাম প্রকৃতি বা প্রাতিপদিক। আর প্রত্যয় কি, ওই প্রকৃতির সাথে যে অংশটা যুক্ত থাকে ওটাকেই বলা হয় প্রত্যয়। যেমন চল যোগ অন, চল যদি কি হয়, ক্রিয়া প্রকৃতি হয়, তাহলে
অন, সেটা কি, সেটা হচ্ছে প্রত্যয়। তাহলে প্রত্যয়ের ক্ষেত্রে ওটাকে আর ক্রিয়া প্রত্যয় বলে না, আমরা বলবো কৃত প্রত্যয়। কি বলবো? কৃত প্রত্যয়। আর বিশেষ্যের সাথে বা নাম প্রকৃতির সাথে বা প্রাতিপদিকের সাথে যে প্রত্যয়টা যুক্ত হয় ওটার নাম শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয়। তাহলে প্রত্যয় একইভাবে দুই প্রকার প্রকৃতির মধ্যে, একটা হচ্ছে কৃত প্রত্যয় আর একটা হচ্ছে শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয়। তাহলে ক্রিয়ার যে অংশটা আর ঈশানটা, যেমন ক্রি যোগ তপ্প। ক্রি কি? একটা নাম প্রকৃতি, নাম প্রকৃতির একটা নাম কি, ধাতু, বললাম না? সরি, কৃত প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতির একটা নাম কি, ধাতু, ক্রিয়া রিলেটেড, তাই না? ওকে। তাহলে ক্রি যোগ তব্য, তাহলে তব্যটা কি, তব্যটা হচ্ছে কৃত প্রত্যয়। ঠিক আছে, তাহলে প্রকৃতি আর প্রত্যয় বোঝা গেছে। তাহলে সংজ্ঞার্থ প্রকৃতি বা নাম প্রকৃতি প্রাতিপদিক। ঠিক আছে, এভাবে। ধাতু কি? কর, ধর, খা। ধাতু কি? ওই যে কর দেখলেই বোঝা যায়। এবং এই ক্রিয়া প্রকৃতি আর ধাতু একই কথা, এটাকে এভাবে দেখানো হয়। ঠিক আছে। কৃদন্ত পদ কাকে বলে? কৃত প্রত্যয় সাধিত পদকে কৃদন্ত পদ বলে। মানে ক্রিয়া প্রকৃতির সাথে একটা কৃত প্রত্যয় যদি তুমি যুক্ত করো, তাহলে যে পদটা হবে, যেমন চল যোগন, চলন, চলন কি একটা ক্রিয়াপদ, একটা কৃদন্ত পদ। আবার চল যোগ অন্ত, চলন্ত, এটাও কি একটা কৃদন্ত পদ। ঠিক আছে। এবারে আসো, একটু মুখস্থ করতে হবে প্রচলিত ব্যাকরণে কৃত প্রত্যয় কত প্রকার ও কি কি? দুই প্রকার। একটা বাংলা কৃত প্রত্যয় আর একটা সংস্কৃত কৃত প্রত্যয়। একইভাবে প্রকৃতিও কিন্তু বাংলা ক্রিয়া প্রকৃতি, সংস্কৃত ক্রিয়া প্রকৃতি। ঠিক আছে, তাহলে কিছু ক্রিয়া প্রত্যয়ের উদাহরণ, গুরুত্বপূর্ণ, এগুলো পড়তে হবে। ইস যোগ পর, দেখলেই বোঝা যাচ্ছে এটা সংস্কৃত তৎসম। ক্রি যোগ তা, ক্রি যোগ ঘ্যান, দেখলেই বোঝা যায়, হ্যাঁ। কাজ যোগ না, কাজ যোগ না, এটা আবার বাংলা, এগুলো দেখলেই বোঝা যায়। ক্রি যোগ ন, খি যোগ ইষ্ণু, হ্যাঁ। এভাবে মুখস্থ করতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, যে কোনটা কোন প্রকৃতি। গম যোগ অন, গমন। গম যোগ তি, গতি। হম। গ্রন্থ যোগ উক্ত, গ্রথিত। গৈযোগ ইক্তি, গীতি। গৈযোগ নখ, গায়ক। গ্রহযোগ নিন, গ্রাহী, হ্যাঁ। এটা পড়তে হবে। জ্ঞাযোগ ত, জ্ঞাত। জনযোগ নখ। তাহলে কি, এগুলো কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে জ্ঞাত, জ্ঞাতটা কি, জ্ঞাতটা কিন্তু একটা নাম প্রকৃতি। ঠিক আছে, আর ত হচ্ছে কি একটা শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয়। এটা কিন্তু কোনোভাবেই কৃত প্রত্যয় না। জ্ঞাযোগ। একইভাবে ডুব যোগ, এটা কি? এটা হচ্ছে একটা কৃদন্ত শব্দ, ডুব, ডোবা। এটা কিন্তু দেখলেই বোঝা যায়। এরকম করে কিন্তু প্রত্যেকটা একটু মুখস্থ করতে হবে। দর্শক, দৃশযোগ নখ, দাযোগ দৃজ। এখানে অনেকগুলো আছে, এগুলো তোমরা মুখস্থ করবা। মুর যোগ অক, মোরক, মুর মানে মোড়ানো। তাহলে এটা কি, এটা কিন্তু অবশ্যই একটা কৃত প্রত্যয় এবং ক্রিয়া প্রকৃতি। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, দেখে তোমার বুঝতে হবে যে কোনটা কৃত প্রত্যয় আর কোনটা ক্রিয়া প্রকৃতি আর কোনটা হচ্ছে নাম প্রকৃতি, নইলে কিন্তু হবে না। গম যোগ জ, গম্য। শোক, সুদ যোগ ঘয়। ছেলেপনা, ছেলে যোগ পনা। দ্রাঘিমেনা, দীর্ঘ যোগ ইবন। মাধুর্য, মধুর যোগ জ। মাধব, মধু যোগে স্ন। এগুলো কিন্তু আসে। সৌভাগ্য, শুভক যোগে স্ন, জফলা আছে।
এগুলো দেখতে হবে, পরীক্ষার সময় কিন্তু আসে। হুম। আর আমাদের চিনতে হবে কোনটা কি। এরকম আসে যে বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে, এগুলো আসে। বাক্যিটা ইম্পর্টেন্ট, বাচ যোগ মিন। সূর্য যোগ স্ন, সুখী সুখ যোগ ইন, হ্যাঁ। শীতল শীত যোগ ল, সৌভাগ্য সুভোগ যোগ স্ন, সার্বভৌম সর্বভূমি যোগ স্ন, জফলা নাই, হ্যাঁ। বাংলা ভাষায় বেশ কিছু ফার্সি বা তদ্ধিত, ফার্সি তদ্ধিত প্রত্যয় আছে। হ্যাঁ, এগুলো একটু মনে রাখতে হবে, যেমন তর, গিরি, গড়, খোর, দান বা দানি, দার, বাজ বা বাজি, আর একটা হচ্ছে সই বা সহি। নবিশ, খানা, মন্দ, হ্যাঁ, এগুলো কিন্তু ফার্সি তদ্ধিত প্রত্যয়। হিন্দি প্রত্যয়টা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আলাওয়ানা, আনাপনা, সা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আসে, এই যে আন, গারোয়ান থেকে বাগ, হ্যাঁ গারোয়ান, বাগওয়ান থেকে বাগান, হ্যাঁ। তারপরে বাড়িওয়ালা, ওয়ালা, ডিমওয়ালা, বেহায়াপনা, ছেলেপনা, পানসে, কালসে, বাবুয়ানা, হ্যাঁ, এগুলো কিন্তু হিন্দি প্রত্যয়, এগুলো আসে। নিচ কথাটার মানে আসতে হবে নিচ, নিচ না মানে হচ্ছে নিচ, এবং বানানটা দেখো, মূর্ধন্য নয় রস্যই চ। নিজ কথাটার মানে হচ্ছে কর্তা নিজে ক্রিয়া সম্পন্ন না করে যদি অন্যকে দিয়ে ক্রিয়া সম্পন্ন করে, তাহলে তাহলে তাকে বলা হয়েছে নিজ প্রত্যয়। যেমন 30 যোগ নিচ, দর্শী। ঠিক আছে। হ্যাঁ, তার নিজ কথা, নিজ থেকে হচ্ছে নিজন্ত আসছে, মানে অন্যকে দিয়ে করানো বোঝালে নিজ বলা হয়, বা নিজে সম্পন্ন না করে অন্যকে দিয়ে করে নিজ বলা হয়, বা এটার নাম হচ্ছে নিজন্ত। হ্যাঁ, এটা হচ্ছে অন্যকে, কর্তা নিজে ক্রিয়া সম্পন্ন না করে অন্যকে দিয়ে ক্রিয়া সাধন, এই কথাটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে। তার বিগত সালের কোশ্চেন গুলো একটু দেখি। কৃষ্টি শব্দতে এটা কি হবে? এটা কৃষ যুক্তি। প্রচুর যোগ জ, কোন প্রত্যয়? হ্যাঁ, প্রচুর যোগ জ। ঠিক আছে। এটা তো দেখলেই বুঝতেছো যে এটা কোন। প্রচুর যোগ জ, প্রাচুর্য। হ্যাঁ, এটা কোন ধরনের প্রত্যয়? তো কোন প্রত্যয়, এটা তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, দেখে কি কোনো কৃত মনে হচ্ছে? না। তাহলে এটা তদ্ধিত প্রত্যয়। তাই না? প্রচুর, এটা তো প্রচুর মানে তো কোনো কাজ করা বোঝাচ্ছে না, ক্রিয়া বোঝাচ্ছে না। ক্রিয়া না বোঝাইলে ওটাই তদ্ধিত প্রত্যয়। এই টাইপের কোশ্চেনই বেশি আসে। বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? কৃযোগ নক, কারক, লিক, হ্যাঁ, বেদনা, খেল যোগ না, খেল। এটা কি? এটা বাংলা কৃত প্রত্যয়, দেখলে বুঝে, খেল। হ্যাঁ, সর্বাঙ্গ যোগ ইন, শ্রদ্ধা। শ্রুযোগ ধাযোগ অযোগ আশ্রদ্ধা, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। বাংলা কৃত প্রত্যয় সাধিত কোনটা? মূর্জক, মোরক। ঠিক আছে। এগুলো আবার বিদেশি, পোস্টাই, মানে কৃত প্রত্যয়, এগুলো চামার কি, চাম এ তো কি মানে তদ্ধিত। হ্যাঁ, পোস্টাই, এটা পোস্ট, ধার, এগুলো তো কি দেখলেই বোঝা যায়, কিন্তু মূর এটা কি কৃত প্রত্যয়, দেখলে যাতে বোঝা যায়। নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয় নাই? সভাসদ, ফলবান, তন্বী, শুভেচ্ছা। ঠিক আছে, প্রত্যয় যোগে শুভযোগ ইচ্ছা, শুভেচ্ছা, এটা কি? এটা হচ্ছে আহ গঠিত হয়েছে হচ্ছে ই দিয়ে, বলতো। উম, শুভেচ্ছা হচ্ছে গঠিত হয়েছে সন্ধি দিয়ে, তাই এটা উত্তর হবে। কিন্তু এখানে তন্বী, তন্বীও কিন্তু অনেক বইতে সন্ধি হিসেবে লেখা, কিন্তু সব থেকে মোর মানে কি প্রেফারেবল হচ্ছে, মানে প্রেফার করার জন্য হচ্ছে শুভেচ্ছা। নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? দেখলে খণ্ডযোগিত, খণ্ডিত একটা তদ্ধিত প্রত্যয়। মেছো, মাসযোগ ওয়া, সাহচর্য, হ্যাঁ, এটা হচ্ছে সহচর যোগ জ। দোলনা, হ্যাঁ, এটা হচ্ছে দুল যোগ অনা, এখানে ভুল আছে, এটা হবে হচ্ছে দুল যোগ অনা। ঠিক আছে, তো এটা উত্তর নাই, কিন্তু ওই পরীক্ষার সময় তো এক যে কোনো একটা আনসার দিয়ে আসতে হয়, দুল যোগ অনাই
অনা হবে আর কি। ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? কোনটা যুক্ত হয়ে ভাববাচক বিশেষ্য হয়? আই। হ্যাঁ, ভাববাচক বিশেষ্যতে সবসময় হচ্ছে আই এবং আও দুইটাই কিন্তু হয়। ঠিক আছে, আই হয় এবং আও দুইটাই হয়, কিন্তু প্রেফারেবলি হচ্ছে আই দেয়াই ভালো। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? ঠগি, পানাস, পাঠক, স্যালামি। পট যোগ নক, পাঠক। ঠিক আছে। হুম। এবারে আসো, যেহেতু প্রকৃতি প্রত্যয় পড়ে ফেললাম, এখন ধাতুটা খুব সহজ হবে পড়তে। ধাতুটা পড়তে এখন আশা করি ইজি হবে। ধাতুটা একটু দেখে আসি, হ্যাঁ। ধাতু, ধাতু কিছু না, একই ভাবে, হ্যাঁ। ক্রিয়াপদের মূল, ওই যে ক্রিয়া প্রকৃতি না, ক্রিয়া প্রকৃতি আর ধাতু একই কথা। তবে ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বা ক্রিয়ামূল বলে। মানে ইট ইজ লাইক ক্রিয়া প্রকৃতি। হ্যাঁ, তোমরা তো আর বাংলায় পিএইচডি করতেছো না, যাতে পরীক্ষায় দেখলে বোঝো। মানে ক্রিয়া প্রকৃতি আর ধাতু অলমোস্ট সেম। ঠিক আছে, ক্রিয়া প্রকৃতি এবং ধাতু কিন্তু অলমোস্ট সেম। দেখো, চল, পর, খা, কর, শো, হ, এগুলোই কি ধাতু? এগুলো আমরা ক্রিয়া প্রকৃতি পেয়েছি না? তাহলে মৌলিক ধাতু আর ক্রিয়া প্রকৃতি এক, কারণ একই রকম। এখন ধাতুকে একটু আলাদা করে পড়া হয় ক্রিয়া প্রকৃতি থেকে, কারণ কিছু কিছু ধাতু আছে যেগুলো হচ্ছে একটু অন্যরকম, দেখলেই বোঝা যায়। তাহলে বাংলা ধাতু আর বাংলাকৃত প্রত্যয় একই, তাহলে আমরা বাংলা ধাতু বা বাংলাকৃত প্রত্যয়গুলো একবারে দেখে নেই। কি কি আক, দেখো এগুলো দেখলেই মনে হয় একটু বাংলা বাংলা। কহ, কহ, ক, হ্যাঁ, কহ, কহটা একটু ভুল হয়, কহটা কিন্তু সংস্কৃত না, বাংলা। কহন, কওয়া, কাট, কর, কাত, কিন, ধর, পর, খা, গড়, বাদ, বুঝ, রাখ, শুন, থাক, হাস, এগুলো হচ্ছে বাংলা ধাতু। ঠিক আছে, এগুলো কি? এগুলো হচ্ছে বাংলা ধাতু। ঠিক আছে। সংস্কৃত ধাতু কি কি? সংস্কৃত ধাতুর ভিতরে একটু আছে একটা, এগুলো দেখলেই বোঝা যায়। হ্যাঁ, ওটা ছিল হচ্ছে কহ, আর এটা হচ্ছে কথ। কথ, কথ, কথটা হচ্ছে সংস্কৃত ধাতু, বা যদি বলো সংস্কৃত ক্রিয়া প্রকৃতি বা সংস্কৃত ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি সবগুলোই বিশেষ্য পদ না হলেও ক্রিয়া হবে না, অ্যাটলিস্ট ম্যাক্সিমাম ওই বিশেষ্য পদেই হয়। ঠিক আছে, বোঝা গেছে? অ্যাটলিস্ট ক্রিয়া হবে না, কেমন? তদ্ধিত নাম প্রকৃতিগুলো। কথ, হ্যাঁ, তাহলে কহ হচ্ছে, এখানে একটু প্যাচ লাগে, কহ। হ্যাঁ, লিখে দিলাম, কহ হচ্ছে বাংলা। এটা অনেকেই ভুল করে, হ্যাঁ। কহ হচ্ছে বাংলা, আর কথ, হুম, এটা হচ্ছে সংস্কৃত ধাতু বা সংস্কৃত ক্রিয়া প্রকৃতি আর কি। ঠিক আছে, ক্রন্দ, এগুলো দেখলেই মনে হয় পট। বন্ধ, হ্যাঁ, এটা একটু ভুল হয়, বন্ধ। হ্যাঁ, বন্ধটা কিন্তু একটা কৃত প্রকৃতি, মজা না? হ্যাঁ, বন্ধ মানে হচ্ছে গিয়া, এটা কিন্তু আবদ্ধ হওয়া, ওটা থেকে বলছে। এটা একটু ভুল হয়, এটা কিন্তু একটা কৃত, মানে একটা ক্রিয়া রিলেটেড ব্যাপার স্যাপার। স্থা, স্থাটাও কিন্তু কৃত। হ্যাঁ, হর্ষ, ভাষা থেকে আসছে। এই জিনিসগুলো যেন মনে থাকে। আর একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে লিক। লিক, এটা দেখলে কেমন যেন বাংলা মনে হয় না? লিকটাও কিন্তু সংস্কৃত ধাতু বা হচ্ছে সংস্কৃত কৃত প্রকৃতি। এই বন্ধতে একটা ঝামেলা হয়, আর স্থাতে, ভাবো যে স্থা কিভাবে, হ্যাঁ, এটা একটা ক্রিয়া। এগুলো একটু মাথায় রাখবা। বিদেশি ধাতু, বিদেশি ধাতুর ভিতরে আছে ঠেল। হ্যাঁ, এটাকে অনেক সময় বাংলা মনে হয় না, এটা একটা বিদেশি ধাতু। ডাক, আহ্বান করা। ডর, হ্যাঁ, ডর, ডর কথাটা কিন্তু মূলত হিন্দি। ঠিক আছে। ফির, হ্যাঁ, হিন্দি ম্যাক্সিমাম সিনেমায় ফির, ঠির, এগুলা খুব কমন। ডর, হ্যাঁ, এগুলো। সাধিত ধাতু, অনেক সময় দেখো তো, সাধিত, আমরা বললাম যে কৃত প্রত্যয় ক্রিয়া প্রকৃতিকে কেন আমরা ধাতু হিসেবে একটু আলাদা করে পড়তেছি, কারণ ম্যাক্সিমাম ক্রিয়া প্রকৃতি হচ্ছে, আমরা দেখলাম যে মৌলিক ধাতুর মতো, তাই না? সিম্পল, এর সাথে কোনো কিছু যুক্ত হয় না। এখন কিছু কিছু ক্রিয়া প্রকৃতি আছে যেগুলোর সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে একটু মানে যৌগিক ধাতুর মতো তৈরি হয়, তো যৌগিক ধাতু বলে না, সাধিত ধাতু বলে।
যেমন করা, দেখে কার কাজ করা, বলা, দেখা। তাহলে এগুলো কিন্তু সাধিত ধাতু, জাস্ট একই জিনিস, শুধু ওগুলোর সাথে একটু বিভক্তি যুক্ত হয়েছে, আপ্রত্যয় যুক্ত হয়েছে, ওটা একটা প্রত্যয় যুক্ত হয়ে ওটা একটু মানে স্পেশাল ক্রিয়া, মানে এক্সটেন্ডেড একটা ক্রিয়া প্রকৃতি হয়ে গেল। যেমন নাপা এক্সটেন্ড খাও না? হ্যাঁ, নাপা এক্সটেন্ড কি, নাপা এক্সটেন্ড বললে ভুল হবে, নাপা এক্সট্রা। নাপা এক্সট্রার ভিতরে কি, হ্যাঁ, ওই যে দেওয়া থাকে আর কি, প্যারাসিটামলের সাথে ট্রামাডল না, ওইটা দেয়া থাকে। আর ক্যাফেন। ক্যাফিন দেয়া থাকে। আচ্ছা, তাই? শিওর? দেখি তো, আমি ভুল বললাম না তুমি ভুল বললাম? ও হ্যাঁ, ক্যাফিন দেয়া থাকে। ঠিক আছে। তো যাই হোক, ক্যাফিন দেয়া থাকে, হ্যাঁ। তো ওই এক্সট্রা, তাহলে এখানে কি, ওখানে জাস্ট কর যোগা, তো করা, বল যোগা বলা, দেখ যোগা দেখা, তাহলে কি আ যুক্ত হয়ে এটা হচ্ছে সাধিত ধাতু হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসগুলো যেন একটু মনে থাকে। হুম। এবারে হচ্ছে, আমরা অলরেডি পড়ে আসছি দেখবা, নাম ধাতু। হ্যাঁ, নাম ধাতুটা একটু অন্যরকম। হ্যাঁ, মানে দেখলেই বুঝবা যে বিশেষ্য, বিশেষণ বা অনুকার অব্যয়ের পর আপ্রত্যয় যোগে যদি ওটা একটা ক্রিয়ার মতো তৈরি হয়। যেমন দেখো, হ্যাঁ, ব্যাত, ব্যাত কিন্তু একটা কি, চাবুকের মতো জিনিস, বেতা। ঘুম, ধমক, জোকা, থমকা। তাহলে যদি কিনা বিশেষ্য বিশেষণের সাথে ইত্যাদির সাথে যদি আযুক্ত হয়, ওটা ক্রিয়ার মতো নাম লাভ মানে একটা ব্যাপার স্যাপার তৈরি করে, ওটার নাম হচ্ছে নাম ধাতু। প্রযোজক ধাতু, প্রযোজক ধাতু ওই যে একটু আগে বলছিলাম, নিজে না করে অন্যকে করায়, এরকম করলে সেখানে হচ্ছে প্রযোজক ধাতু হয়। যেমন সে নিজে করে না, আরেকজনকে দিয়ে করায়। হ্যাঁ, যেমন তিনি ছেলেকে পড়াচ্ছেন, তাহলে এটা হচ্ছে প্রযোজক ধাতু। প্রযোজক ধাতুর আরেকটা নাম একটু আগে বললাম, নিজ থেকে নিজন্ত ধাতু। ঠিক আছে। কর্মবাচক ধাতু হচ্ছে, একটু মনে রাখতে হবে, যেমন কাজটি ভালো দেখায় না, মানে কর্তা থাকবে না। যা কিছু হারায়, গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর, এখানে এই যা কিছু হারায় এটুকুই হচ্ছে কর্মবাচ্যের ধাতু, মানে যেখানে কর্তা থাকে না, কর্মটাই কাজের মতো দেখায় আর কি, সেটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। কাজটি ভালো দেখায় না, যা কিছু হারায়, গিন্নি বলে কেষ্টা বেটাই চোর, এগুলো হচ্ছে কর্মবাচ্যের ধাতু, পরীক্ষা কিন্তু আসে। হ্যাঁ, সে নিজে করে না, আরেকজনকে দিয়ে করায়। তিনি ছেলেকে পড়াচ্ছেন, এটা প্রযোজক ধাতু, এটা কিন্তু পরীক্ষায় আসে। বা নিযন্ত ধাতু, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। তাহলে দেখো, বাংলা ধাতুর উদাহরণ কহ, ক। নাম ধাতুর উদাহরণ কি, বেতা, ধমকা, তাই না? একটু আগে পড়ে আসছি না নাম ধাতুর উদাহরণ, বেতা, ধমকা, ঘুমা। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। ঠিক আছে, এভাবে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। উপধা নামে একটা জিনিস একটু মিস করে গেছিলাম। উপধা কিছুই না, যে কোনো শব্দের অন্তবর্ণের পূর্ব বর্ণকে উপধা বলা হয়। হ্যাঁ, যেমন রাজা, লাস্টে কি আ, এর আগে কি জ, তাহলে জ হচ্ছে উপধা। হ্যাঁ, ঠিক আছে। যে কোনো শব্দের অন্তবর্ণের মানে শেষ বর্ণের পূর্বের বর্ণকে উপধা বলে। হ্যাঁ, যেমন করিম, ক যোগ র যোগ ই যোগ ম, তাহলে এখানে উপধা কি, ই। ঠিক আছে, করিম ওই রস্যই আছে, ওটাও কিন্তু একটা বর্ণর সংক্ষিপ্ত রূপ, কার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু উপধা, মনে থাকে যেন। গীতি গৈযোগ ইক্তি, বুদ্ধি বুৎযোক্তি, শক্তি শিখযোক্তি, সিদ্ধি সযোক্তি, এটা কিন্তু পরীক্ষায় আসে।
গুণবান, গুণ যোগ বতু, গৌরব, গুরু যোগ এষ্ণ, হ্যাঁ শুরু না, কুমার যোগ এষ্ণ, কৌমার্য। এই তোমরা কি, আপনারা কি বুঝতে পারতেছেন ক্লাসটা? তো প্রকৃতি প্রত্যয় ধাতু একটু কঠিন জিনিস, কিন্তু প্র্যাকটিস করলে ইটস টু গুড, মানে এটা খুব বেশি কঠিন কিছু না, হ্যাঁ? এটা কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভর করবে যে আপনি কতটা এটা দক্ষতা অর্জন করবেন বা কি করবেন না করবেন। ঠিক আছে, ওকে। সাউন্ড ক্লিয়ার না থাকার তো কথা না। তো আপনাদের জন্য ফ্যানটা বন্ধ করে ক্লাস নেই এই গরমের ভিতরে, এই যে দেখেন 100% সাউন্ড আছে। সাউন্ড ক্লিয়ার না হওয়ার কোনো প্রশ্নই তো আসে না। সাউন্ড ক্লিয়ার না হলে তো এতক্ষণে মেহবুব ভাই আমাকে বলতো যে ভাই সাউন্ড ক্লিয়ার না। আপনি একটু দেখেন তো এই আছে নাকি। ওকে, এবার একটু দেখি, সেটা হচ্ছে কারক বিভক্তি, খুবই ইম্পর্টেন্ট। কারক বিভক্তি আমাদেরকে পড়তে হবে, কারক বিভক্তি। এটা আমরা ছোটবেলা থেকেই পড়ছি। ফার্স্টে আসি, আমরা একটু বিভক্তি গুলো পড়ে ফেলি, হ্যাঁ? আমরা অনেক সময় বিভক্তি পারি না মুখস্থ করে, হ্যাঁ? জাস্ট খুব ইজিলি আসে যে কোনটা কি কোন বিভক্তি, এটাই পরীক্ষার সময় আমরা গলায় ফেলি, হ্যাঁ? বিভক্তি সাত প্রকার। প্রথমে হচ্ছে শূন্য অ, তাই না? দ্বিতীয়া আর চতুর্থী সেম, দেখেন ছোটবেলা মনে পড়বে, কে রে এরে, কে রে। কিন্তু চতুর্থীতে সবসময় জন্য বা কোনো একটা জন্যর জন্য হবে, কে রে থাকবে কিন্তু জন্য থাকবে চতুর্থীতে। আর দ্বিতীয়াতে কে রে থাকবে হচ্ছে জাস্ট নর্মালি কে রে। আর চতুর্থীকে আমরা বুঝবো যে জন্য, হ্যাঁ, কোনো কিছু নিমিত্তে বা জন্য এরকম থাকবে, ঠিক আছে, যে মানে ব্যাপারটা এরকম। ঠিক আছে, হ্যাঁ, এরকম হচ্ছে চতুর্থী বিভক্তি, মানে জন্য বা নিমিত্তে, হ্যাঁ, বা অনেক সময় আমরা বলি সম্প্রদান, সত্য ত্যাগ করে দেয়া। হুম, যে সত্য ত্যাগ করে দিয়ে দিবা। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। তৃতীয়া হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, পঞ্চমী হতে থেকে যে, ষষ্ঠী হচ্ছে র এর, আর সপ্তমী হচ্ছে এ অন্ত্যেষ্টিয় আর তে, এগুলো যেন মাথায় থাকে। ঠিক আছে, ওকে। তাহলে কারক একটু দেখি, ক্রিয়া যোগ নক। কারক ছয় প্রকার। এটা কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। কর্মকারক, যে নিজে ক্রিয়া সম্পাদন করে সে হচ্ছে মুখ্য কর্তা। প্রযোজক কর্তা যখন অন্যকে কাজে নিয়োজিত করে তখন তাকে প্রযোজক কর্তা বলে, যেমন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। মূল কর্তা যখন অন্যকে কাজে নিয়োজিত করে সেই কিন্তু প্রযোজক কর্তা। তাহলে শিক্ষক প্রযোজক কর্তা। আর মূল কর্তার করণীয় কাজ অন্যকে দিয়ে করলে সে প্রযোজ্য কর্তা, যেমন রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, গরুকে হচ্ছে প্রযোজ্য কর্তা। আর ব্যতিহার কর্তার পরীক্ষায় খুব আসে, বাঘে মহিষে একসাথে যদি দুইজনেই কাজ করে, দুইটি ভিন্ন কর্তা হয়েও যদি একসাথে কাজ করে তাহলে সে হচ্ছে ব্যতিহার কর্তা। তাহলে পরীক্ষায় কর্তা চেনাটা খুব ইম্পর্ট্যান্ট। যেমন আমরা অনেক সময়, তোমাদের একটা একটা ধারণা আছে যে আম, হুম, কি এবং কে, এই দুইটা দিয়ে কোশ্চেন করলে আমরা হচ্ছে আহ কর্তা পাই, তাই না? তাহলে তো দেখো, এবং কাকে দিয়ে কোশ্চেন করলে আমরা কর্ম পাই। কিন্তু কাকে দিয়ে কোশ্চেন করলে কর্ম পাই, ঠিক আছে, কিন্তু একটু দেখো প্রযোজ্য কর্তার ক্ষেত্রে যখন দেখবে যে দুইটা কর্তা থাকবে তখন কিন্তু সেই কর্মটা হবে না। কাকে এবং কি দ্বারা কোশ্চেন করলে আমরা কি পাই, কর্ম পাই, এবং কে দ্বারা কোশ্চেন করলে আমরা কর্তা পাই। ঠিক আছে, তো এখানে একটু ব্যতিক্রম, যেমন রাখাল গরুকে, তো গরুকে যদি হচ্ছে রাখাল গরু খাওয়াচ্ছে, কি খাওয়াচ্ছে না, গরুকে খাওয়াচ্ছে,
তখন গরুকে আমরা কর্মকারক দিতে পারতাম। কিন্তু যেহেতু বলতেছি রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, এখানে কর্ম হচ্ছে ঘাস, কি দ্বারা এবং কাকে দ্বারা কোশ্চেন করলে কি পাওয়া যায়? কর্ম পাওয়া যায়। তো কি দ্বারা কোশ্চেন করলে আমরা একটা পারছি, তাহলে বাকি যে বাকিটা কিন্তু আর কর্ম হবে না, বাকিটা তখন কর্তা হয়ে যাবে। তার রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, রাখাল প্রযোজক কর্তা এবং গরুকে হচ্ছে প্রযোজ্য কর্তা। ঠিক আছে। আর যদি বলতো রাখাল গরুকে খাওয়াচ্ছে, কাকে দ্বারা কোশ্চেন করলাম, তখন আমরা এটা কিন্তু কর্ম হয়ে যেত। ঠিক আছে। কিন্তু যখন দুইটা কর্তা থাকবে তখন একটা কর্ম অলরেডি থাকবে, তখন কিন্তু দুইটা থাকলে একটা কর্ম হবে না, মানে একটা কর্ম হবে না, একটা কর্তা হয়ে যাবে। তার ক্রিয়াকে কে বা কারা দ্বারা কোশ্চেন করলে কর্তৃকারক পাওয়া যায়, কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে কর্মকারক পাওয়া যায়। তো কিটা আগে আছে না, তো কিটা পেয়ে গেছেন, তাহলে বাকি যদি কাকে থাকেও সেটা তখন কি হয়ে যাবে, কর্তা হয়ে যাবে, প্রযোজ্য কর্তা। দ্বারা দিয়ে কোশ্চেন করলে করণকারক পাওয়া যায়। কি কাকে নিঃস্বার্থে, হ্যাঁ ওই যে ওইরকম কর্মকারকের মতো নিঃস্বার্থে যদি কি কাকে কোশ্চেন করেন তার সম্প্রদান পাবেন। কোথা হতে কোশ্চেন করলে অপাদান পাবেন। হ্যাঁ, আর কোথায় এবং কখন, কোথায় এবং কখন দ্বারা কোশ্চেন করলে অধিকরণ পাওয়া যায়। হ্যাঁ, অধিকরণ মানে কি, একটা স্থান। অধিকরণ কি, অধিকার কর, যেমন তিলে তেল আছে, তিলে তেল আছে, কোথায় তেল আছে, তিলে, তাহলে এটা অধিকরণ করো। কিন্তু যদি বলে তিল থেকে তেল হয়, কোথা থেকে তেল হয়, তিল থেকে তেল হয়, ওটা অপাদান কারণ, অপাদান কারক। তাহলে কোথা হতে কোশ্চেন করলে অপাদান কারক, আর কোথায় কখন দ্বারা কোশ্চেন করলে এটা অধিকরণ কারক হবে। ঠিক আছে। কর্তৃকারকের উদাহরণগুলো এগুলো দেখলেই বুঝবা। একটু দেখি, হ্যাঁ। কপল ভাসিয়ে গেল, কি ভাসিয়ে গেল, কপল ভাসিয়ে গেল, এটা মনে রাখতে হবে, যেটা হচ্ছে, তো এখানে তো কর্তা থাকতে হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কর্তা। হুম, আমাকে যেতে হবে, এটা কিন্তু একটা করতে দিতে হবে। কাকে যেতে হবে, ঠিক আছে, কাকে দ্বারা কোশ্চেন করলে আমরা বললাম কর্ম পাই। কিন্তু যেখানে কর্তাই নাই ওখানে আর কর্ম কিভাবে হবে? তাই আমাদের ফার্স্টে কর্তা খুঁজতে হবে, যে কোনো ইসে কর্তা খুঁজতে হবে। তাহলে আমাকে যেতে হবে, এটা কি একটা কর্তায় দ্বিতীয়া, সকলকে মরতে হবে। হুম, সকলকে মরতে হবে, এটা কি, এটাও কিন্তু কর্তৃকারক। উদাহরণ, কি হলো আবার, একটু দাঁড়ান। ঠিক আছে, তাহলে কি বললাম সেটা হচ্ছে, কোনো ইসে তোমার ফার্স্টে কর্তা খুঁজতে হবে। তো কর্তা না দেখে যদি তুমি কাকে দ্বারা কোশ্চেন করো সেটা কিন্তু কর্ম হবে না, এটা কিন্তু বলে দিলাম। তাহলে আমাকে যেতে হবে, আমার যাওয়া হয়নি, এগুলো কিন্তু অবশ্যই কর্তা হবে। কারণ দেখো তো এখানে কর্তাই নাই, সুতরাং কর্তা না থাকলে কিন্তু কখনো তুমি কর্ম খুঁজতে যাবে না। ফার্স্টে কর্তা খুঁজতে হবে, মনে থাকে জানো। কর্তা যদি থাকে তখন তুমি কাকে দ্বারা কোশ্চেন করলে সেটা হচ্ছে কি তোমার কি হবে। ঠিক আছে। ঘোড়ায় গাড়ি টানে, গরুতে দুধ দেয় না, দেয়, হ্যাঁ, গায়ে মানে না আপনি মোড়ল, এগুলো হচ্ছে কর্তৃকারক। কর্মকারক কি বা কাকে দ্বারা, হ্যাঁ, ঘুড়ি ওড়ায়। দেখো তো ছেলেটিকে বিছানায় শোয়া, তুমি বলতে পারবে স্যার এখানে বা ভাই এখানে তো ওর নাম কি, কর্তা নাই কেন, ছেলেটিকে বিছানায়, এখানে কর্তা উজ্জ আছে, তুমি ছেলেটিকে বিছানায় শোয়াও। সকলকে মরতে হবে, এখানে কি কোনো কর্তা পাওয়া যাচ্ছে? সকলকে মরতে চাওয়া হবে, এখানে কিন্তু কোনো কর্তা পাওয়া যাচ্ছে না। মানে
তাহলে সকলকে এখানে কর্ম, কাকে মরতে হবে? সকলকে। তাহলে কর্তা ছাড়া যদি ওটা কর্মও হয়, ওটা করতে হবে। ছেলেটাকে বিছানায় শোও, কি তুমি ছেলেটিকে বিছানায় শোয়াও, ঠিক আছে? তাহলে কি তুমি কাকে বিছানায় শোও? ছেলেটিকে। তাহলে এটা হচ্ছে তখন কর্মকারক। বেশ এক ঘুম ঘুমিয়েছি, কে? আমি। আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি, কি ঘুমিয়েছি? ঘুম ঘুমিয়েছি। দুধকে মোরা দুগ্ধ বলি, কারা? মোরা। কর্তা আছে, দুগ্ধ বলি কাকে? দুধকে। এগুলো সবই হচ্ছে কর্মকারক। ঠিক আছে, এটা যেন মনে থাকে। একটু দাঁড়ান, ফোন আসছে। ওকে, তাহলে এটা, হ্যাঁ, তাহলে এরকম উদাহরণ: আমার ভাত খাওয়া হলো না, আমাকে একটা বই দাও। কি দাও? বই দাও। হুম। ছেলেরা ক্রিকেট খেলে, কি খেলে? ক্রিকেট খেলে, হ্যাঁ, এটা ক্রিকেটে দাগ হবে, ছেলেরা না। মনে থাকে যেন। এরকম করে অনেকগুলো উদাহরণ আছে, তাহলে পড়ে ফেলবা। করণ কারক, হ্যাঁ, দ্বারা দিয়ে কর্তৃক, অহংকার পতনের মূল। হুম। ছাত্ররা বল খেলে, বল কিন্তু কোনো খেলা না, কি দ্বারা খেলে? এখানে এটা একটু অন্যরকম। তাহলে বল খেলে মানে বল দ্বারা খেলে, এখানে বলটা করণ কারক হবে। তুমি লাঠি খেলতে জানো না মানে লাঠি দ্বারা খেলতে জানো না। ঘোড়াকে চাবুক, চাবুক দ্বারা মারো, ঠিক আছে? কারণ কি মারো এগুলো হয় না, তাই এগুলোর উদাহরণ, ঠিক আছে, সবসময় এগুলো হচ্ছে করণ কারক। বগুড়ার চিনি পাতা দই খেতে সুস্বাদু, চিনি দিয়ে পাতা। হুম, এগুলো হচ্ছে করণ কারক। কালির দাগ দাও, কালি দ্বারা দাগ দাও, ওটা করণ কারক, মনে থাকে যেন। কলমটি সোনা দ্বারা মোড়া। সম্প্রদান তারক, স্বার্থ বা সত্য ত্যাগ করে যদি কিছু দাও। যেমন ধোপাকে কাপড় দাও, কাকে কাপড় দাও? ধোপাকে। তুমি কাপড় দাও, এটাতে তুমি হচ্ছে কর্ত্রী, আর ধোপাকে, কাকে কাপড় দিচ্ছ? ধোপাকে। হম। এটা কি? এটা হচ্ছে কর্মকারক। কিন্তু সম্প্রদান কারকে হচ্ছে সত্য ত্যাগ করে দিবা, তাই না? ভিখারিকে ভিক্ষা দাও, সৎপাত্রে কন্যা দাও, নিমিত্তার্থে আর কি। এটা যেন মনে থাকে। উদাহরণ: গুরু দক্ষিণা দাও, ভিখারিকে ভিক্ষা দাও, দরিদ্রকে দান করো, অন্ধজনে দেহ আলো, গুরুজনে ভক্তি করো, পলাতক দাসে দাও স্বাধীনতা, সমিতিতে চাঁদা দাও। হুম। দিনে দয়া দয়া করো, বস্ত্রহীনে বস্ত্র দাও, সৎপাত্রে কন্যা দান করো, এগুলো। ঠিক আছে, যেন মনে থাকে। অপদানকারক হচ্ছে হতে থেকে যে, তিল থেকে তৈল হয়। বিপদ থেকে মোরে রক্ষা করো, বা বিপদে মোরে রক্ষা করে নয় মন প্রার্থনা। গাছ হতে পাতা পড়ে, পাপ থেকে পাপে বিরত হও, হ্যাঁ, সোমবার থেকে তিনি চট্টগ্রাম থেকে দুধ থেকে দই হয়। দেশ হতে অভাব চলে গেছে, বিমান থেকে বোমা ফেলানো হলো। ঢাকা থেকে যশোর 630 কিলোমিটার। হুম। তাহলে দেখো, কোনো কিছু থেকে জাত, চ্যুত, বিরত, গৃহীত, ভীত, হ্যাঁ, ভীত ভয় পাওয়া হলেও কিন্তু এটা অপাদান হবে। উৎপন্ন, রক্ষিত, আরম্ভ, দূরীভূত হলে সেগুলো হচ্ছে, এগুলো একটু মনে রাখতে হবে: ভয় পাওয়া, ভীত, এমনকি দূরীভূত হওয়া, এগুলো হচ্ছে অপাদান কারক। আমি কিন্তু একটু পরে জিজ্ঞেস করব। এবার অধিকরণ, অধিকরণ মানে হচ্ছে কোথায় কখন দ্বারা কোশ্চেন করবো। অধিকরণকে অধিকার করে ওইটার সময় এবং জায়গাটা বোঝাবে। গাড়ি স্টেশন ছাড়লো, এটা কিন্তু অপাদানে শূন্য। আচ্ছা, এখন অপাদান আসে নাই, অধিকরণ, এই যে অধিকরণ, হ্যাঁ।
স্টেশন থেকে ছাড়লো, তাই না? ওটা ত্যাগ করছে, দূরীভূত হচ্ছে। এবারে দেখো, অধিকরণ কারক অনেকগুলো, যেমন কালাধিকরণ, যেমন কখন সূর্য ওঠে প্রভাতে, শুক্রবার সরকারি ছুটি। ভাবাধিকরণ গুলো হচ্ছে যেমন কখন সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। এটার মানে না কিন্তু সূর্য দূরীভূত মানে সূর্যোদয় থেকে না, সূর্যোদয় ওই সময়। হুম, এটা একটু মনে রাখবা। কান্নায় শোক মদীভূত হয় কোথায়? কোথায় দ্বারা কোশ্চেন করলে কান্নায়। ঠিক আছে। আধারীকরণ, আধারিকরণ মানে ওই জায়গায়, বনে বাঘ আছে, নদীতে পানি আছে, তিলে তৈল আছে, আকাশে চাঁদ আছে। ঠিক আছে। হুম। এবার আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করবো চ্যাট বক্সে, দেখবি আমি তোমরা পারো নাকি। গাড়ি স্টেশনে আছে, গাড়ি স্টেশনে আছে, এটা কোন ধরনের কারক? অপাদান কারক, অধিকরণ কারক, বলো। গাড়ি স্টেশনে আছে, দেখি পারো নাকি, পারেন নাকি, তাড়াতাড়ি। ভেরি গুড। কারণ আছে, কোথায় আছে, এই তো, তার মানে আপনাদের ক্লাস একদম পারফেক্ট, আপনারা বুঝে গেছেন এখন আর কারক ঠারক এগুলোতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তাহলে গাড়ি কোথায় আছে? গাড়ি স্টেশনে আছে, এটা কি অধিকরণ কারক। আর গাড়ি স্টেশন ছাড়লো হলে হতো, সেটা হচ্ছে অপাদান কারক। বোঝা গেছে? স্মার্ট তো আপনারা, ভালো, ভালো লাগলো। তাহলে এটা এতটুকু হলো। তারপরে বিষয় যদি হয়, সে অঙ্কে ভালো, সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজয়, তাই না, কোনো বিষয়ে দক্ষতা, এটা বুঝাইলেও কিন্তু অধিকরণ কারক হয়। কোথায় এবং কখন দ্বারা কোশ্চেন করে, আমি ঢাকা যাব, কোথায় যাব, তাই না? কখন স্কুল বন্ধ, এগুলো দেখা আছে, এগুলো দেখলে দেখলেই বুঝবা। পাতায় পাতায় পড়ে শিশির, কোথায়? পাতায় পাতায়। কোথায় ব্যথা, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সম্প্রদান কারক বাদ দিতে চেয়েছিল। হ্যাঁ, বাক্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। দ্বারা দিয়া হলে, হ্যাঁ, দ্বারা দিয়া ইত্যাদি দ্বারা হলে আমরা জানি যে দ্বারা দিয়া কর্তৃক, এগুলো দ্বারা যদি কখনো কোনো বিভক্তি হয়, এগুলোকে আমরা তৃতীয় বিভক্তি বলি। বিভক্তির নাম শব্দকে প্রাতিপদিক বলে। হ্যাঁ, অপাদান কারক, স্টেশন ট্রেন ছাড়ছে। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথায়, এটা অধিকরণে, অধিকরণ কারক। হ্যাঁ, ঔষধ দিব কোথাও, আচ্ছা ঔষধ কোন কারকে কোন বিভক্তি। হ্যাঁ, তো ঔষধ, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা, কি দিব কোথা, ঔষধ, তাহলে এটা কর্মকারকে শূন্য। আর যদি সর্বাঙ্গে হতো তাহলে কোথায় ব্যথা, সর্বাঙ্গে, তার অধিকরণ কারণে সপ্তমী। আকাশে তো আমি রাখি নাই মোর ররিবার ইতিহাস, অধিকরণ কারণে সপ্তমী। করণ কারণে শূন্য বিভক্তি কোনটা? ঘোড়াকে চাবুক মারো, তাই না, এটা আমরা দেখে আসছি। এভাবে শব্দ পড়বো, খুবই ইম্পর্টেন্ট। উৎসের বিচারে শব্দ হচ্ছে কি, আমরা দেখতেছি পাঁচ প্রকার, খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তৎসম, একটা অর্ধ তৎসম, একটা তদ্ভব, আর একটা হচ্ছে দেশি বিদেশি। হ্যাঁ, তাহলে এখানে আর একটা বাকি আছে অর্ধ তৎসম। অর্ধ তৎসম কিন্তু বইতে লেখা আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে। হুম,
ওটা যে কোনো একটা থেকে পড়ে ফেলবে। তৎসম হচ্ছে সংস্কৃত, দেখলেই বোঝা যায়। হ্যাঁ? যেমন অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি। সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও শব্দ তৎসম বলা যায়। তো অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় এগুলো কিন্তু তৎসম শব্দ, এটা কিন্তু মনে রেখে কিন্তু পরীক্ষায় আসে। আর পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ তৎসম শব্দ। তদ্ভব হচ্ছে একদম তৎসম থেকে প্রাকৃতের মাধ্যমে সরাসরি বাংলায় আসছে। বাংলা ভাষা কি আমরা বলি না, গৌড়ীয় প্রাকৃত থেকে আসছে, বিবর্তিত হয়ে একদম বাংলা ভাষায় ঠাঁই করে নিয়েছে সংস্কৃত থেকে। এগুলোই হচ্ছে স্বতন্ত্র এক বাংলা শব্দ। হ্যাঁ, এবং তদ্ভব শব্দকে অনেকে খাঁটি বাংলা শব্দ বলে, এটা পরীক্ষায় আসে যে কোন শব্দগুলোকে মানুষজন খাঁটি বাংলা শব্দ বলে। তাহলে কি, তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। যেমন হাত, পা, কান, নাক, জিভ, দাঁত, হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি। হুম। দেশি শব্দ, দেশি শব্দ হচ্ছে পুরি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেকি ইত্যাদি। বিদেশি শব্দ যেগুলো বিভিন্ন ভাষা থেকে আসছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, বিভিন্ন আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি, হিন্দি শব্দ আছে। আরবি শব্দগুলো সব মুখস্থ করে ফেলবেন। ফার্সি গুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরবি ফার্সি পরীক্ষায় আসেই। মুখস্থ করতে হবে। ইংলিশ গুলো দেখলে পারবেন। পর্তুগিজ গুলো একটু দেখি। হ্যাঁ, এটা লাস্টের দিকে আরো আছে, ওইগুলো দেখে তারপর আমরা গঠন বিবেচনায় আসবো। এই যে এখানে বিভিন্ন ভাষার শব্দ আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। জাপানি, হাসনা হেনা কিন্তু একটা জাপানি শব্দ। জুডো, হারিকিরি। চীনা শব্দ চা, চিনি, লিচু। লিচু কিন্তু একটা চায়না শব্দ। ফরাসি, হ্যাঁ, ওলন্দাজ, দিনেমার। দিনেমার মানে কি, ডেনমার্কের অধিবাসী, তাহলে দিনেমার কিন্তু একটা ফরাসি শব্দ কিন্তু। ফ্রান্সের কিন্তু ড্যানিশ শব্দ না, দিনেমার কথাটা ফরাসিরা, তো ফরাসি থেকে আসছে। রেস্তোরাঁ, আতাত, ডিপো, কার্তুজ, কুপন, বুর্জোয়া, রেনেসাস ইত্যাদি। ওলন্দাজ শব্দ, হ্যাঁ, এগুলো হচ্ছে ওই যে ডাচ শব্দ, বা কি বলবো, নেদারল্যান্ডসের শব্দ। তুরুপ, টেক্কা, হরতন, রুইত, নিষ্কাপন। সিংহলী শব্দ সিডর বা চোখ। গ্রিক শব্দ, হ্যাঁ, দাম, খুবই ইম্পর্টেন্ট, দাম। ইউনানি বা ইউনানি। গুজরাটি, হরতাল, খত্তর। পর্তুগিজ গুলো খুবই ইম্পর্টেন্ট। পর্তুগিজটা পড়তে হবে, পরীক্ষা আসে। ইংরেজ কথাটা আসছে পর্তুগিজ শব্দ থেকে। এটা কিন্তু ইংরেজি থেকে আসে নাই। ইতালি হচ্ছে মাফিয়া, ক্যাসিও। মেক্সিকান শব্দ হচ্ছে চকলেট। দক্ষিণ আফ্রিকার শব্দ হচ্ছে জেব্রা। পেরুর শব্দ হচ্ছে কুইনাইন। জার্মান ভাষা হচ্ছে নাৎসি। এগুলো। তুর্কি শব্দ খুবই ইম্পর্টেন্ট, বাবা। এটা আসে পরীক্ষায়, বাবা তুর্কি শব্দ। উর্দু কথাটাও কিন্তু তুর্কি শব্দ। হুম, ফার্সি শব্দগুলো পড়তে হবে, আরবি তো আগেই বললাম। এবারে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, অর্থগত বিচারে বাংলা শব্দ, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর একটা শব্দ আছে একটু বলে রাখি, মৌলিক শব্দ। হ্যাঁ, যে সমস্ত শব্দকে কখনো ভাঙা যায় না, মৌলিক শব্দের উদাহরণ খুব কম আছে। কান, নাক, গোলাপ। হ্যাঁ, এই তিনটা খুব আসে। মৌলিক শব্দকে কিন্তু কোনো ভাঙা যায় না গঠন বিচারে। মৌলিক শব্দ আর সাধিত শব্দ। মৌলিক শব্দ হচ্ছে যেগুলো ভাঙলে আর ভাঙা যায় না, যেমন নাক, কান, গোলাপ, তিল। এগুলো ভাঙলে কিন্তু আর পাবা না মৌলিক শব্দ। ঠিক আছে, তাহলে মৌলিক শব্দ কি কি? নাক, কান,
গোলাপ, আর একটা হচ্ছে তিল। এগুলো হচ্ছে মৌলিক শব্দ। ঠিক আছে। হ্যাঁ, পড়া একটু বেশি, এগুলো পড়তে হবে। হ্যাঁ, যেগুলো আসে ওইগুলো বারবার পড়তে হবে। আর সাধিত শব্দ হচ্ছে যেগুলো আছে, প্রত্যয় সাধিত হতে পারে। হ্যাঁ, মানে যত সন্ধি দ্বারা যে সমস্ত শব্দ হয়, প্রত্যয় দ্বারা যেগুলো হয়, সমাস দ্বারা যেগুলো হয়, সবই হচ্ছে সাধিত শব্দ। তো মৌলিক শব্দের উদাহরণগুলো একটু দেখো, নাক, কান, গোলাপ, তিল, এগুলো। তো যাই হোক, অর্থগত দিক থেকে শব্দ তিন প্রকার: একটা যৌগিক শব্দ, একটা রূঢ় বা রুড়ি, আর একটা যোগরূঢ়। এটা একটু বুঝতে হবে। রূঢ় বা রুড়ি বা যোগরূঢ়। তাহলে একটু দেখি যৌগিক শব্দ। যৌগিক শব্দ, রূঢ় শব্দ এবং যোগরূঢ় শব্দ, তিনটা একটু অন্যরকম। তিনটাই হচ্ছে অনেক কিছু মিলে তৈরি হয়। তা যৌগিক শব্দের হচ্ছে উৎসগত অর্থ। উৎসগত অর্থ মানে হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থের মধ্যে মিল আছে। যেমন নৈ যোগ অক, নায়ক। নে যোগ অন, নয়ন। নে মানে চোখ, নৈও মানে যে প্রধান। সে যোগ অন, শয়ন। বাদর যোগ আমি, বাদরামি। বাদরামি মানে শয়তানি, আবার বাদরও একটু বাদরামি করে। মানে যদি ব্যুৎপত্তিগত অর্থ আর নর্মাল অর্থ মিল থাকে, কাছাকাছি, প্রচলিত অর্থের মিল থাকে, সেটা হচ্ছে যৌগিক শব্দ। কিন্তু রূঢ় শব্দ, রুড়ি শব্দে এবং যোগরূঢ় শব্দে মিল থাকবে না। যেমন রূঢ় শব্দেও উৎসগত অর্থটা ভিন্ন থাকবে এবং যে শব্দটা আমরা পাবো ওটার অর্থ ভিন্ন থাকবে। যোগরূঢ় শব্দেও যেটা পাবো দুইটাই ভিন্ন থাকবে। কিন্তু রূঢ় বা রূঢ় শব্দে হবে হচ্ছে শুধু প্রকৃতি প্রত্যয় সন্ধিযোগে, আর যোগরূঢ় শব্দ হবে শুধুমাত্র সমাস নিষ্পন্ন হয়। কিন্তু দুইটারই কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থ ভিন্ন। আর যৌগিক শব্দের কি হবে, আমরা দেখতেছি প্রচলিত অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ এক। এক, যেমন নে মানে চোখ, নয়ন মানেও চোখ। নে মানে দেখা, সে মানে শোয়া, শয়ন মানে শয়ন, ক্রি মানে কি কিছু একটা করা, তব্য কর্তব্য, কোনো কিছু করা উচিত, এরকম কিছু। বাদর, এটা তো বুঝলাম। এরকম গায়ক, বাবুয়ানা, দৌহিত্র, মধুর, চিকামারা, গুণবান, পাঠক, মিতালি, ভাড়াটে, মেয়েলি, এগুলো সব হচ্ছে যৌগিক শব্দ, পরীক্ষা কিন্তু আসে। এবার আসো রূঢ় বা রুড়ি শব্দ। রূঢ় বা রুড়ি শব্দ কি? আমি বললাম রূঢ় বা রুড়ি শব্দ এমন শব্দ যে শব্দর ব্যুৎপত্তিগত বা উৎসগত অর্থ এবং প্রচলিত অর্থ ভিন্ন। যেমন হস্তযোগীন, হস্তি। হস্ত মানে হচ্ছে এটা কিন্তু, এবং এটা তৈরি হবে কিভাবে? এটা তৈরি হবে প্রত্যয় বা উপসর্গ যোগে, মানে সমাস নিষ্পন্ন হয় না অন্য কোনো ভাবে। কিন্তু প্রচলিত অর্থ আর উৎসগত অর্থ ভিন্ন। যেমন হস্তি মানে কি একটা প্রাণী, আর এটা আসছে কোত্থেকে? হস্তযোগীন। হস্ত মানে কি হাত, কোনো মিল নেই হস্তি আর হাতের সাথে। বাঁশ, বাঁশ। আর বাঁশি কি? বাঁশি একটা বাদ্যযন্ত্র। তিল, তিল। আর তৈল কি? একটা তেল। ঠিক আছে। কুশ এক প্রকার ঘাস। আর কুশল মানে কি? কুশল বিনিময় করা। তাহলে এরকম সন্দেশ, হ্যাঁ, থেকে সংবাদ। পাঞ্জাবি মানে পোশাক বিশেষ, কিন্তু বোঝে পাঞ্জাবের অধিবাসী। এরকম রূঢ় বা রুড়ি শব্দের অনেক উদাহরণ আছে। এগুলো গবেষণা। গবেষণা, গোযোগ এসো না মানে গরু খোঁজা, কিন্তু আসলে গবেষণা। মন্দির, ফলাহার, ঘু, কারচুপি, এখানে ঘু কোত্থেকে আসছে আমি জানি না। শুশ্রূষা, বৎস, রাখাল, কদর্য, এগুলো হচ্ছে রূঢ় বা রুড়ি শব্দ। যোগরূঢ় শব্দ সেম, উৎসগত অর্থ এবং প্রচলিত অর্থে কোনো মিল নাই, কোনো ধরনের মিল নাই। ঠিক আছে। হুম, একটু দাঁড়ান। কি বললাম? উৎসগত অর্থ এবং প্রচলিত অর্থে কিন্তু এখানে কোনো আমরা মিল পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ, একটু উপরে পানি দিয়ে যেন তো। তাহলে উৎসগত অর্থ এবং প্রচলিত অর্থে আমরা কোনো কিন্তু মিল পাচ্ছি না। হুম। কিন্তু আগেরটাও মিল পাইনি, রুরো বা রুরি। কিন্তু যোগরুরোটা তৈরি হবে হচ্ছে সমাসের মাধ্যমে, সমাস নিষ্পন্ন হয়। ঠিক আছে। যেমন পঙ্কজ, পঙ্কে জন্মে চা। পঙ্কে তো অনেক কিছুই জন্মে, কিন্তু শুধু পদ্ম ফুলকে বোঝাচ্ছে, শ্যাওলা বা কচুরিপানাকে বোঝাচ্ছে না। আদিত্য মানে অদিতির পুত্র। হ্যাঁ, অদিতি মানে কি? অদিতি মানে হচ্ছে একজন দেবী। সকল দেবতার মাকে বলা হয় অদিতি। তাহলে অদিতির পুত্র হচ্ছে সকল দেবতা, কিন্তু আদিত্য বলতে শুধু সূর্য দেবতাকে বা সূর্যকে বোঝানো হয়েছে।
তুরঙ্গম যা তাড়াতাড়ি যায়, তাই না? তো অনেক কিছুই তো তাড়াতাড়ি যায়। তেলাপোকাও তাড়াতাড়ি অনেক দৌড়ে চলে, কিন্তু ঘোড়াকে বোঝা হয়েছে। রাজপুত, রাজার পুত্র না, কিন্তু রাজপুত বলতে মারাঠা জাতি বিশেষ বোঝা যায়। তাহলে এইভাবে কিন্তু উদাহরণগুলো পড়তে হবে। এরকম মহাযাত্রা মানে ধুমধাম করে গমন, কিন্তু মহাযাত্রা বলে মৃত্যুকে বোঝাইছে। জলধি জল ধারণ করে, এমন কলসি হতে পারে, গ্লাস হতে পারে, জগ হতে পারে, কিন্তু এখানে স্পেশালি সমুদ্র বোঝাইছে। স্পেশালি কি বুঝাইছে? সমুদ্রকে বোঝানো হয়েছে। তাহলে এছাড়াও যোগরূঢ় শব্দের আরো কিছু উদাহরণ আছে, যেমন জলদ, দশানন, পরিবার, বহুব্রীহি, গোপ খেজুরে, অসুখ, এগুলো এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে? এই জিনিসগুলো যেন মনে থাকে। বুঝতে পারছি? হুম। এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। শুদ্ধ বানানের আর একটা ক্লাস আছে, তাই আজকে তাই না যাই। বিপরীত শব্দটা খুব ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, এগুলো একবার পড়তে হবে, না পড়লে কখনোই মুখস্থ হবে না। যেমন অগ্রজ, অনুজ। হুম। অর্থী, প্রত্যর্থী। হ্যাঁ, এটা দেখো, না পড়লে কিন্তু মনে থাকে না। অর্থী মানে কি? প্রত্যর্থী। অনুগ্রহ, নিগ্রহ, অনুরক্ত, বিরক্ত, অতির, অনুলোম, প্রতিলোম, অপলোম হবে না। তো এগুলো কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। অনাবিল, আবিল, অনহ মানে দিবা, হ্যাঁ, রাত্রি। হ্যাঁ, দিবাও হয়, অনহ আর দিবা হচ্ছে সেম, বা দি সেম। ঠিক আছে, এখন ঝামেলা হয় হচ্ছে গরল। তোমরা গরল রে সরল বলো না। গরল মানে হচ্ছে বিষ। বক্র, সোজা। হ্যাঁ, সরল, বক্র। মানে সরল মানে কি? সোজা বা সহজ। আর বক্র মানে পেঁচানো। তো সেখানে তো সরল গরল হবে না। গরল মানে অমৃত। অমৃত মানে কি? যেটা খাইলে আজীবন বেঁচে থাকা যায়, এরকম একটা জিনিস পৌরাণিক গ্রন্থে লেখা আছে। হ্যাঁ, তাহলে অমৃত একটা জিনিস, আর হচ্ছে গিয়া গরল একটা জিনিস। ঠিক আছে? গরল মানে কি? বিষ। ঠিক আছে, এই জিনিসগুলো যেন মনে থাকে। উর্বর, অনুর্বর, ঠিক আছে। আর একটা আছে ঊষর। উদ্ধত মানে একটু উদ্ধত আচরণ, বিনীত। উন্মিলন, নির্মিলন। উত্তমর্ণ, অধমর্ণ। উদীয়মান, অপসৃয়মান। উগ্র বা করাল, আর একটা হচ্ছে সৌম্য। খুবই ইম্পর্টেন্ট, উগ্র বা করাল, আর একটা কি? সৌম্য। এগুলো যেন মনে থাকে। আদিষ্ট, নিষিদ্ধ। হুম। দাঁড়ান, একটু লাইন থাকুন, একটু পানি খাই। আচ্ছা, ঠিক আছে। উজান ভাটি। উজার ভরপুর, উজার মানে কি? উজার হওয়া না, নাই হয়ে যাওয়া। উচাটন, প্রশান্ত। উৎকর্ষ, অপকর্ষ, এটা জানো। এই যে ঋজু, ঋজু, ঋজু মানে হচ্ছে একদম সোজা।
হ্যাঁ, ঋজু মানে সোজা, আর একটা হচ্ছে বক্র। ঋদ্ধি অবনতি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ঋদ্ধি মানে উন্নতি, উন্নতিও হয়। আসক্ত বিরক্ত, একান্ন পৃথগণ্য, বলেন একান্নবর্তী পরিবার মানে কি একসাথে যারা থাকে, আর পৃথগণ্য এই জিনিসগুলো যেন মনে থাকে। ঐহিক পারত্রিক, ঐচ্ছিক আবশ্যিক, এটা পারবা। চিরায়ত সাময়িক, আরেকটা, আরেকটা আছে চিরায়ত বা শাশ্বত বলতে পারো। শাশ্বত বানানটা দেখো। উদ্ধত্ত বিনয়, আর উদ্ধত হচ্ছে বিনীত, কারণ উদ্ধত কি, এটা হচ্ছে বিশেষণ, আর উদ্ধত্ত কি? হ্যাঁ, ঔদ্ধত্য। ঔদ্ধত্য দেখিও না মানে কি, এটা একটা বিশেষ্য, তাহলে এটারটা কিন্তু আর বিনীত হবে না, বিনয় হবে। হ্যাঁ, তাই তোমরা বিপরীত শব্দের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিশেষণটা দিয়ে দেয় বা বিশেষ্যটা দিয়ে দেয়, বিশেষ্যর জায়গায় বিশেষ্য থাকতে হবে। যেমন ঔদ্ধত্য, তোমরা জানো উদ্ধত বিনীত, ঔদ্ধত্যর বিপরীত তোমরা বিনীত দিয়ে দিলে হবে না। উদ্ধত যেটা, হ্যাঁ, যেটা উদ্ধত ছেলে, উদ্ধত মেয়ে, তার কি বিনীত, তখন কিন্তু হবে বিপরীতটা, তখন আবার বিনয় দিলে হবে না। ঠিক আছে, ব্যাপারটা এরকম। জোয়ার ভাটা, জরা যৌবন, কলুষপূর্ণ, কুলীন অন্তজ, কুটিল সরল। হ্যাঁ, সরল মানে কি, সরল সহজ, ইজি, আর কুটিল বা জটিল যেটাই বলো। সরল গরল দিও না আবার, হ্যাঁ। ঢল ঢলে আটসাট, তাপ সৈত্য, খাতক মহাযান, এটা খুব ইম্পর্টেন্ট, মহাযান খাতক। তামসিক রাজসিক, গাম্ভীর্য চাপল্য, বিদিত অজ্ঞাত। বিদিত মানে কি, যেটা প্রকাশ পাচ্ছে, হ্যাঁ, বলা হয়েছে, যা বিদিত মানে বলা হয়ে হয়ে গেছে। আর অজ্ঞাত, বিজিত বিজেতা। বিজিত মানে যে জয় করে নাই, আর বিজেতা মানে হচ্ছে যে জয় করছে। নশ্বর শাশ্বত, ভোতা তীক্ষ্ণ, মহাজন খাতক। ঠিক আছে। নন্দিত নিন্দিত, নির্মিলিত উন্মিলিত, নির্মল পঙ্কিল, মরমী নিষ্ঠুর, মর্ষিয়া আনন্দগাথা। মর্ষিয়া মানে দুঃখের গান। মনীষা, হ্যাঁ, নির্বোধ। মনীষা মানে যার জ্ঞান আছে, হ্যাঁ, মনীষা মানে হচ্ছে জ্ঞানী, হচ্ছে নির্বোধ। প্রজ্বলন নির্বাপন। এখানে অনেকগুলো আছে, এগুলো দেখে নিবা, একবার পড়ে ফেলবা আর কি, ঠিক আছে। এই সরল, কুটিল, জটিল, বক্র, আর গরল হচ্ছে অমৃত, মানে হচ্ছে বিষ। স্থাবর জঙ্গম পরীক্ষায় আসে, হ্যাঁ। স্থাবর যেটা স্থির, আর জঙ্গম মানে অস্থির। ঠিক আছে। সরল শব্দের বিপরীত নয় গরল, এগুলো দেখলেই বুঝবো। ঐহিক পারত্রিক, অধিত্যক্কা, উপত্যক্কা। কোনটি বিপরীতার্থক নয়? ঐচ্ছিক অনাবশ্যক। ঠিক আছে। কুটিল সরল না, কম বেশি কদাচার সদাচার কি ঐচ্ছিক অনাবশ্যক, তাই না? ঐচ্ছিক হচ্ছে আবশ্যিক, এটা নয় হবে। সরল শব্দের বিপরীতার্থক নয় হচ্ছে, এটা অনেকবার বললাম, গরল। ব্যক্ত শব্দের বিপরীতার্থক ব্যক্ত, তাই না? বিপরীত শব্দ কি, ব্যক্ত মানে কি, যেটা উন্মুক্ত, তাহলে কি, যেটা গূঢ়, তাই না, মানে গোপনীয় যেটা। নিচের কোনটি অশুদ্ধ? প্রসন্ন বিষা, কোন শব্দজোড় বিপরীতার্থক?
হৃষ্টপুষ্ট। গৃহী শব্দের বিপরীতার্থক সন্ন্যাসী। ক্ষীয়মান, হ্যাঁ, বর্ধমান। জঙ্গম শব্দের বিপরীত শব্দ হচ্ছে স্থাবর। তাপ শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে শৈত্য। সংশয় শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো যেন একটু মাথায় থাকে। হ্যাঁ, যে সমস্ত টপিক তাহলে দেখাইলাম, এগুলো পড়ে ফেলবা, একদম সাথে সাথে পড়ে ফেলবা। এগুলো বসে থাকলেই বসে থাকা হয়। ঠিক আছে? যে কোনো একটা, ওই যে বাংলা পড়ার একটা নিয়ম আছে, আমি আগেও বলে দিছি, যে একটা ডাইজেস্ট, বাংলা ডাইজেস্ট থেকে পড়তে হবে। বিগত সালের কোশ্চেন বুঝে বুঝে পড়ে ফেলবো, তাহলে দেখবো যে বাংলাটা অনেকখানি ক্লিয়ার হয়ে গেছে। বিগত সালের কোশ্চেন প্লাস ডাইজেস্টের অংশটুকু, বাংলা সেকেন্ড পেপার সবসময় যে কোনো একটা ডাইজেস্ট গাইড থেকে পড়বা। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকুক। আরেকদিন দেখা হবে, হ্যাঁ। টাটা। আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, দাগানো পিডিএফটা।